সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে থাকছে তথ্যচ্যানের শেষ পর্ব। চলুন শুনতে থাকি তথ্যচ্যান। বউ। তথ্যচ্যানের মন খুব খারাপ। ও এখন ক্লাস 3 ছাত্রী, আর তাইচানকে ওর খুব পছন্দ হচ্ছিল। তাইচান ছিল লেখাপড়ায় খুব ভালো, বিশেষ করে বিজ্ঞানে। ও ইংরেজি শিখত। তথ্যচ্যানকে শেয়াল শব্দের ইংরেজি ওই শিখিয়েছিল। জানিস কিটসুনেকে ইংরেজিতে কি বলে? বলে ফক্স। ফক্স তথ্যচ্যান বলার চেষ্টা করেছিল। শব্দটা সারাটা দিন ধরে তথ্যচ্যানকে মুগ্ধ করে রেখেছিল। রেলগাড়ি ক্লাসে ঢুকে তথ্যচ্যানের প্রতিদিনকার প্রথম কাজ ছিল তাইচানের পেন্সিলগুলোকে যত্ন করে কেটে রাখা। নিজেরগুলো নিয়ে ওর কোনো মাথা ব্যথা ছিল না। কোনো রকমে দাঁত দিয়ে টেনে ছিঁড়ে নিত সেগুলো। এত শত সত্ত্বেও তাইচান ওর সঙ্গে খারাপ ব্যবহার করলো। ঘটনাটা ঘটল দুপুরের খাওয়ার সময়। হলঘরের পেছনের সেই বিখ্যাত ট্যাঙ্কের আশপাশ দিয়ে ও ঘুরঘুর করছিল। তথ্যচ্যান। তাইচানের গলার স্বরটা খুব রাগ রাগ শোনাচ্ছিল। একটু থেমে একটু নিঃশ্বাস টেনে নিয়ে তাইচান বলল, বড় হয়ে আমি কিছুতেই তোকে বিয়ে করব না, যতই তুই বিয়ে করতে বলিস না কেন। এই বলে মাটির দিকে চোখ রেখে হনহন করে হেঁটে চলে গেল। তথ্যচ্যান স্তম্ভিত হয়ে গেল। স্থির হয়ে দাঁড়িয়ে ও তাইচানের চলে যাওয়াটা দেখতে লাগলো। ওর মস্ত বড় মাথাটা তথ্যচ্যানের চোখের আড়ালে চলে গেল। সেই মাথা যার ভেতরে বুদ্ধি একেবারে গিজ গিজ করছে। শরীরের তুলনায় অনেক বড় একটা মাথা। বন্ধুরা তাই ওর নাম দিয়েছিল অসম ভগ্নাংশ। জামার পকেটের ভেতরে 2 হাত ঢুকিয়ে তথ্যচ্যান ভাবতে লাগলো, কিছু ভুল করে ফেলেছি কি? কই না তো। কি করবে বুঝতে না পেরে ও মিওচ্যানকে সবটা বলল। সবটা শুনে মিওচ্যান বড়দের মতন করে বলল, হবেই তো। তুই যে সেদিন সুমো কুস্তি খেলার সময় তাইচানকে পটকে দিয়েছিলি, তাই তো ও ক্ষেপে আগুন হয়ে গেছে। ওরকম একটা ভারী মাথা নিয়ে তাল সামলাতে না পেরেই তো ও হেরে গেল। তথ্যচ্যান খুব আফসোস করতে লাগলো। ইস, কেন ও ওরকম করতে গেল? ঠিকই কথা, সেই দিন ওর প্রিয় তাইচানকে ও কুস্তিতে হারিয়ে দিয়েছিল। যার পেন্সিল ও অত যত্ন করে কেটে রাখে রোজ, তাকে কখনো পটকে দিতে আছে? এখন আর কি করা? তো কিছু করাই যাবে না। তথ্যচ্যানের আর তাইচানের সঙ্গে বিয়েও হবে না। তবুও আমি রোজ ওর পেন্সিল কেটে দেব। তথ্যচ্যান মনে মনে সংকল্প করলো। আমি তো ওকে খুব ভালোবাসি। বিচ্ছিরি স্কুল। প্রাথমিক স্কুলের ছেলে মেয়েদের মধ্যে একটা ছড়া গান খুব চলতো। তথ্যচ্যানের আগের স্কুলে ওরা প্রায় এই গানটা গাইতো। স্কুল ছুটির পর বেরোবার সময় গেটের বাইরে এসে পিছন ফিরে ওরা বলতো, আকমাতসু স্কুল, বিচ্ছিরি স্কুল। ভেতরে অবশ্য খুব দারুণ হলো স্কুল। অন্য স্কুলের বাচ্চারা যখন ওদের স্কুলের সামনে দিয়ে যেত, তখন ওদের স্কুলের দিকে আঙুল দেখিয়ে বলতো, আকমাতসু স্কুল, দারুণ স্কুল। ভেতরে অবশ্য খুবই বিচ্ছিরি স্কুল। তারপর মুখ দিয়ে একটা বিচ্ছিরি শব্দ করত। একটা স্কুল বিচ্ছিরি না দারুণ সেটা নির্ভর করতো স্কুলের বাড়িটা পুরনো না নতুন তার উপরে। কিন্তু আসল ছিল ওই দ্বিতীয় লাইন। ওতে বলা হতো স্কুলটা আসলে কেমন। বাইরেটা ধ্যাড় বিচ্ছিরি হলেও ক্ষতি নেই, ভেতরটা কেমন সেটাই হলো আসল কথা। ছড়োটা জনা 5-6 জন ছেলে মেয়ে মিলে একসঙ্গে হয়ে বলতো। একদিন দুপুরে রোজকার মতন তমুইয়ের ছাত্রছাত্রীরা সবাই বাইরের মাঠে খেলছিল। শেষ ঘন্টা বাজা পর্যন্ত ওরা যা খুশি করতে পারত। তারপর ঘন্টা বাজলে ওরা আর মাঠে থাকতে পারত না। হেডমাস্টার মশাই মনে করতেন বাচ্চাদের এই একটু যা খুশি করার সময় দেওয়াও খুব জরুরি। তাই পড়াশোনার পাশাপাশি খেলার ক্লাসটা ওদের একটু বেশি সময় ধরেই চলত। অন্য স্কুলে কেউ খেলার জন্য এতটা সময় পেত না। সেদিনও কেউ কেউ বল খেলছিল, কেউ কেউ ধুলোবালি মেখে ভূত সাজছিল, কেউ কেউ ফুল গাছের পরিচর্যা করছিল, আর তাইচানের মতো 2-1 জন ক্লাসেই থেকে গিয়ে টেস্ট টিউব ইত্যাদি কি সব নিয়ে পরীক্ষা করছিল। কেউ আবার গাছে চড়ে বসেছিল, আর একটু বড় কয়েকটি মেয়ে সিঁড়িতে বসে গপ্প করছিল। কেউ কেউ লাইব্রেরিতে গিয়ে বই পড়ছিল। সবাই নিজেই নিজের মতন করে আনন্দ করছিল। যেমন সেই যে আমাদেরা নামের ছেলেটি,
যে পশু পাখিদের খুব ভালোবাসতো। সে ব্যস্ত ছিল রাস্তার একটা বিড়ালের কান পরীক্ষা করা নিয়ে। হঠাৎ একটা জোরে আওয়াজ ভেসে এলো স্কুলের বাইরে থেকে। তমু স্কুল বিচ্ছিরি স্কুল, ভিতরেও তেমনি খুব বিচ্ছিরি স্কুল। এ কি, এ তো খুব বাজে ব্যাপার। ছড়াটা শোনা মাত্র তত্ত্বচ্যান ক্ষেপে উঠল। ঠিক গেটের পাশেই, মানে সেই ডালপালা লতাপাতা জড়ানো গেটের পাশেই আর কি। যাই হোক, ও বেশ স্পষ্ট করে শুনতে পেয়েছিল কথাগুলো। ভাবাই যায় না, ওর স্কুলকে কেউ বাইরে থেকে আর ভেতর থেকে দুদিক থেকেই বিচ্ছিরি বলছে। খুবই রাগ হলো ওর। অন্যরাও খেপে গিয়ে গেটের দিকে ছুটে এলো। বিচ্ছিরি স্কুল! বাইরের ছেলেগুলো আবার চেঁচিয়ে উঠল, আর বিচ্ছিরি বিচ্ছিরি সব আওয়াজ করতে করতে ছুটে পালালো। রাগের চোটে তত্ত্বচ্যান ছেলেগুলির পেছনে ধাওয়া করলো, একদম একলা একলা। কিন্তু ওরা নিমিষের মধ্যে স্কুলের পাশের গলির ভেতরে উধাও হয়ে গেল। তত্ত্বচ্যান খুব খাপ্পা হয়ে স্কুলের দিকে ফিরে এলো। ফেরার পথে ও গাইতে শুরু করলো, তমু স্কুল চমৎকার স্কুল, তমু স্কুল চমৎকার স্কুল। ফেরার পথে ও গাইতে শুরু করলো, তমু স্কুল চমৎকার স্কুল। কয়েক পা এগিয়ে ও আরো কয়েকটা লাইন জুড়ে দিল, ভেতরে আর বাইরে খুবই চমৎকার। গানটা ওর বেশ মনে ধরলো। ওই লাইন দুটো গাইবার পর ওর মনটা একটু হালকা হয়ে গেল। তাই স্কুলের সামনে পৌঁছে ও আরো জোরে জোরে গানটা গাইতে শুরু করলো, যাতে সবাই শুনতে পায়। ঝোপের বেড়ার আড়ালে লুকিয়ে ও এমন একটা ভাব করছিল যেন ও অন্য স্কুলের ছাত্রী। তমু স্কুল চমৎকার স্কুল, ভিতরে আর বাইরে খুবই চমৎকার স্কুল। খেলায় ব্যস্ত ছেলেমেয়েরা প্রথমে বুঝতে পারেনি গানটা কে গাইছে। যখন বুঝতে পারলো যে গলাটা তত্ত্বচ্যানের, তখন সবাই রাস্তার ওপরে বেরিয়ে এলো। তারপর ওরা একে অন্যের হাত ধরে ওই গানটা গাইতে গাইতে স্কুলের চারপাশ দিয়ে ঘুরতে লাগলো। সেদিন কেবল ওদের গলাগুলোই এক হয়ে যায়নি, ওদের হৃদয়গুলো, মনগুলোও এক হয়ে গিয়েছিল। তবে সেটা ওরা তখনও বুঝতে পারেনি। যতই ঘোরে ততই যেন ওদের গানটা আরো পেয়ে বসে। তমু স্কুল চমৎকার স্কুল, ভিতরে আর বাইরে খুবই চমৎকার স্কুল। ওদের এই গান যে হেডমাস্টার মশাইকে কি আনন্দ দিচ্ছিল তা তো ওরা জানতোই না। উনি অফিস ঘরে বসে বসে সবটা শুনতে পাচ্ছিলেন। যে কোনো শিক্ষাবিদেরই নিশ্চয়ই এমন লাগে। তবে যারা শিশুদের কথা বেশি করে ভাবেন, তারা একটা স্কুল চালাবার ব্যথা আর যন্ত্রণা সবটাই একটু বেশি করে অনুভব করেন। তমুইয়ের মতো স্কুলের প্রতিষ্ঠারা জন্য এই অনুভূতি নিশ্চয়ই তীব্রতর ছিল। তার কারণ তমুইতে সবকিছুই একটু অন্য রকমের ছিল। যারা সাধারণ গতানুগতিক শিক্ষা পদ্ধতিতে অভ্যস্ত ছিলেন, তারা তো তমুইয়ের নিন্দা করতে ছাড়তেন না। এমন প্রতিকূল অবস্থার মধ্যে ছেলে মেয়েদের এই গান হেডমাস্টার মশাইয়ের কাছে একটা শ্রেষ্ঠ উপহার হয়ে উঠেছিল। তমু স্কুল চমৎকার স্কুল, ভেতরে আর বাইরে খুবই চমৎকার স্কুল। সেদিন শেষের ঘন্টাটা একটু দেরি করেই পড়েছিল। চুলের ফিতে। একদিন দুপুরে খাওয়া তখন সবে শেষ হয়েছে। তত্ত্বচ্যান হল ঘরের মধ্যখানে দিয়ে লাফিয়ে লাফিয়ে চলছিল। এমন সময় ওর হেডমাস্টার মশাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হয়ে গেল বলাতে হয়তো একটু অদ্ভুত শোনাচ্ছে, কারণ হেডমাস্টার মশাই তো খাবারের পুরো সময়টা ওদের সঙ্গেই ছিলেন। তবুও দেখা হয়ে গেল বলছি, কারণ হেডমাস্টার মশাই ওর ঠিক উল্টো দিক থেকে আসছিলেন। ও তুমি? হেডমাস্টার মশাই বললেন, তোমায় একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম। কি কথা? ও হেডমাস্টার মশাইয়ের কাছে জানতে চাইল। হেডমাস্টার মশাই ওর কোন দরকারে আসতে পারে এই কথা ভেবেই তত্ত্বচ্যানের ভারী আনন্দ হলো। এই চুলের ফিতেটা তুমি কোথায় পেলে? ওর চুলের ফুলটার দিকে তাকিয়ে উনি জিজ্ঞেস করলেন। তত্ত্বচ্যানের মুখের ভাবটা এর চেয়ে বুঝি বেশি খুশি খুশি আর হতে পারত না। এই 2 দিন হলো ও এই ফিতেটা বেঁধে স্কুলে আসছিল। ওটা ও নিজেই জোগাড় করেছিল। ও আর একটু এগিয়ে দাঁড়ালো যাতে হেডমাস্টার মশাই ওর ফিতেটা আর একটু ভালো করে দেখতে পান। এটা আমার মাসির পুরনো স্কুলের জামায় লাগানো ছিল, ও বেশ গর্বের সঙ্গে বলল। মাসি জামাটা একটা বাক্সে তুলে রাখছিলেন। তখন আমি ফিতেটা দেখতে পেলাম। মাসি আমাকে বললেন যে আমার চোখটা নাকি খুব ভালো। তখন আমাকে ফিতেটা দিয়ে দিলেন।
ও আচ্ছা, বলে হেডমাস্টার মশাই যেন চিন্তায় ডুবে গেলেন। ফিতেটা নিয়ে তোত্তোচানের খুব গর্ব হচ্ছিল। কেমন করে এটা পেল সেই গল্প হেডমাস্টার মশাইকে শোনাতে শুরু করলো। হলো কি, সেদিন তো ওরা মাসির সঙ্গে দেখা করতে গিয়েছিল। গিয়ে দেখে মাসি অনেক পুরনো কাপড় জামা রোদে মেলে দিয়েছে। তার মধ্যে বেগুনি রঙের লম্বা প্লিট দেওয়া পুরনো আমলের একটা স্কার্টও ছিল। ওটা পরে নাকি মাসি স্কুলে যেতেন। ওটা যখন তুলে রাখা হচ্ছিল, তখন তোত্তোচানের চোখে পড়লো কি যেন একটা খুব সুন্দর জিনিস স্কার্টটার গায়ে লাগানো রয়েছে। ওটা কি? তোত্তোচানের প্রশ্ন শুনে মাসি তার কাজ থামিয়ে তাকালেন। স্কার্টের কোমরের পট্টির পেছন দিকটাতে একটা ফিতে লাগানো ছিল। এটা দিয়ে ফুল বাঁধলে আমাদের পেছন থেকে দেখতে আরো সুন্দর দেখাতো, মাসি বুঝিয়ে দিলেন। তখনকার দিনে আমরা স্কার্টের পেছনে হয় হাতে বোনা লেস, নয়তো ফিতে বাঁধা ফুল কিছু একটা লাগাতাম। ফিতেটার গায়ে হাত বোলাতে বোলাতে কথা বলছিলেন মাসি। আর কথা বলতে বলতে লক্ষ্য করেছিলেন তোত্তোচান কেমন জুলজুল করে চেয়ে আছে। নে, এটা তোকে দিয়ে দিলাম, আমি তো আর কোনোদিন এই স্কার্টটা পরবো না, বলে কোমর থেকে পট্টিটা থেকে ফিতেটা আলগা করে খুলে তোত্তোচানকে দিয়ে দিলেন। এভাবেই ও ফিতেটা পেয়েছে। খুব সুন্দর একটা ফিতে, খুব চওড়া আর খুব দামি সিল্কের তৈরি, গায়ে গোলাপ আর অন্য অনেক নকশা আঁকা। এত চওড়া যে তোত্তোচানের মাথার চেয়েও বড় একটা ফুল বাঁধা গিয়েছিল তা দিয়ে। মাসি বলেছিলেন কাপড়টা নাকি বিদেশি। কথা বলতে বলতে তোত্তোচান ক্রমাগত ওর মাথাটা দোলাচ্ছিল, যাতে হেডমাস্টার মশাই ফিতের মশমশ শব্দটা শুনতে পান। গল্পটা শোনার পরে মনে হলো হেডমাস্টার মশাই কেমন যেন বিচলিত হয়ে গেলেন। আচ্ছা, উনি বললেন, তাহলে এই হলো গপ্প। গতকাল মিও চ্যান বায়না ধরেছিল তোমার মতন একটা ফিতে চাই বলে। আমি তো জিওগা ইয়োকার সব দোকান খুঁজে ফেললাম, কিন্তু এরকম কিছু তো ওদের কাছে ছিল না। তো কাপড়টা বিদেশি, তাই তো? ওর মুখটা তখন আর হেডমাস্টার মশাইয়ের মতো দেখাচ্ছিল না, দেখাচ্ছিল বায়না করা মেয়ের দিশেহারা বাবার মতন। তোত্তোচান, তুমি যদি এই ফিতেটা আর স্কুলে না বেঁধে আসো, তাহলে আমি তোমার প্রতি খুব কৃতজ্ঞ থাকব। আসলে কি জানো, মিও চ্যান এতই চাইছে এইরকম একটা ফিতে, এটা না পড়লে তোমার কি খুব কষ্ট হবে? তোত্তোচান হাত জড়ো করে একটু ভাবলো কথাটা, তারপর তাড়াতাড়ি বলে উঠল, না না, ঠিক আছে, আমি আর এটা বেঁধে আসবো না। ধন্যবাদ তোত্তোচান, হেডমাস্টার মশাই বললেন। ফিতের ব্যাপারটাতে তোত্তোচানের একটু মন খারাপ হচ্ছিল, কিন্তু হেডমাস্টার মশাইয়ের অসুবিধের কথা ভেবে ও অনুরোধটা মেনে নিয়েছিল। মেনে নেবার আরো একটা কারণ ছিল। একজন বয়স্ক মানুষ, ওর প্রিয় হেডমাস্টার মশাই, তিনি দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছেন একটা ফিতের জন্য। এটা ভাবতে ওর খুব খারাপ লাগছিল। তোমইতে এরকমই হতো, নিজের অজান্তেই কখন যেন সবাই সবার সুবিধে অসুবিধে বুঝতে শিখে যেত। বয়সে বড় ছোট সবাই সবাই সবার পাশে দাঁড়াবার চেষ্টা করত। সেটাই ছিল তোময়ের স্বাভাবিক নিয়ম। পরদিন তোত্তোচান স্কুলে চলে যাবার পর মা ওর ঘরটা গোছাতে গিয়ে দেখলেন তোত্তোচানের ফিতেটা একটা খেলনা ভালুকের গলায় বেঁধে রাখা। হঠাৎ অত প্রিয় ফিতেটা চুলে বাঁধা বন্ধ করে দিল কেন তোত্তোচান? মা একটু অবাকই হয়ে ভাবলেন। বেচারা ছাই রঙের ভালুকটাকে দেখে মনে হচ্ছিল এত সাজের চোটে সে যেন একটু অপ্রস্তুত হয়ে গেছে। আহত সৈনিকদের জন্য জীবনে প্রথমবার তোত্তোচান হাসপাতালে আহত সৈনিকদের দেখতে গেল। বিভিন্ন প্রাথমিক স্কুল থেকে আসা 30 জন মতো ছেলেমেয়েরা সঙ্গে গিয়েছিল তোত্তোচান। তাদের কাউকেই ও চিনত না। সারা দেশের সমস্ত প্রাথমিক স্কুলের জন্য সরকারের তরফ থেকে এই প্রকল্পটি চালু করা হয়েছিল। প্রত্যেক স্কুল থেকে 2 বা 3 জন ছাত্রছাত্রী পাঠানোর কথা ছিল, তবে তোমইয়ের মতো ছোট স্কুল থেকে কেবল একজনই এসেছিল, আর গোটা দলটার সঙ্গে অন্য একটি স্কুলের এক দিদিমণি ছিলেন। তোমইয়ের হয়ে তোত্তোচান গিয়েছিল হাসপাতালে। রোগা মতন একজন দিদিমণি, চোখে চশমা, তার সঙ্গে ওরা হাসপাতালের ওয়ার্ডে গিয়ে ঢুকলো। জনা 15 আহত সৈনিকের ওয়ার্ড। কেউ শুয়ে আছে, কেউ বসে, কেউ কেউ আবার হেঁটে চলে বেড়াচ্ছিলেন। তোত্তোচান একটু ভয় পেয়ে গিয়েছিল। ও ভেবেছিল আহত সৈনিকদের না জানি কেমন হয় দেখতে।
কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদের দেখে সৈনিকরা সবাই এমন সুন্দর করে হাসলেন আর হাত নাড়তে লাগলেন যে ব্যান্ডেজ থাকা সত্ত্বেও ওদের বেশ হাসি খুশি দেখাচ্ছিল। তোত্তোচ্যানের অস্বস্তি কেটে গেল। দিদিমণি ওদের ঘরের মাঝখানে দাঁড় করিয়ে সৈনিকদের উদ্দেশ্যে বললেন, আমরা আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। অমনি ছেলেমেয়েরা সবাই নিচু হয়ে ওদেরকে অভিবাদন জানালো। দিদিমণি বলে চললেন, কাল যেহেতু মে মাসের 5 তারিখ বয়েজ ডে উদযাপনের দিন, তাই আমরা আপনাদের কার পতাকা গানটা শোনাবো। 2 হাত তুলে অর্কেস্ট্রার কন্ডাক্টরের মতো ভঙ্গি করে দিদিমণি বললেন, বাচ্চারা শুরু করো, 1 2 3 4 বলে তাল দিতে লাগলেন। অমনি ছেলেমেয়েরা যারা একে অন্যকে চিনতই না, তারা সবাই এক সুরে গলা ছেড়ে গাইতে শুরু করলো। মহাসমুদ্র মহানগর, মহাসমুদ্র মেঘসাগর। এই গানটা তোত্তোচ্যানের জানা ছিল না। এই ধরনের গান তো তমইতে শেখানো হতো না। ও একজন ভালো মানুষ দেখতে সৈনিকের বিছানার কোনায় বসে ওদের গান শুনতে লাগলো। ভেতরে ভেতরে ওর তখন বেশ অস্বস্তি হচ্ছিল। গানটা শেষ হবার পর পরিষ্কার গলায় দিদিমণি বললেন, এবার আমরা পুতুলের উৎসব গানটা গাইব। তোত্তোচ্যান ছাড়া সবাই গানটা গাইতে শুরু করলো। ওরা সবাই সুন্দর করে গাইছিল, এসো প্রদীপগুলো জ্বালাই, এক এক করে। চুপ করে থাকা ছাড়া তোত্তোচ্যানের কোনো উপায় ছিল না। এই গানটা শেষ হলে সৈনিকরা সবাই হাততালি দিলেন। দিদিমণি মিষ্টি করে হেসে বললেন, ছানা ঘোড়া বাবা ঘোড়া গানটা গাইলে কেমন হয়? চলো সবাই মিলে 2 3 4। আবার উনি তালি দিতে শুরু করলেন। এটাও তোত্তোচ্যানের অজানা। গান শেষ হবার পর ওর খাটের অসুস্থ সৈনিক ওর মাথায় হাত রেখে বললেন, তুমি তো গান গাইলে না। তোত্তোচ্যানের খুব লজ্জা করতে লাগলো। সৈনিকদের সঙ্গে দেখা করতে এলো, অথচ তাদেরকে একটা গানও শোনাতে পারলো না। ও উঠে দাঁড়িয়ে খাটের পাশ থেকে একটু সরে এসে বেশ সাহস সঞ্চয় করে বলল, এবার আমি আমার জানা একটা গান গাইব। পূর্ব পরিকল্পিত ছকের বাইরে কিছু একটা ঘটতে চলেছিল। দিদিমণি তাই জিজ্ঞেস করলেন, তুমি কি গাইবে? ততক্ষণে অবশ্য তোত্তোচ্যান একটা গভীর নিঃশ্বাস টেনে নিয়ে গান গাইতে শুরু করেছিল। তাই দিদিমণি তখনকার মতো আর কিছু বললেন না। তোত্তোচ্যান যেহেতু তমই থেকে এসেছিল, তাই ও ভাবলো যে তমইয়ের সবচেয়ে পরিচিত গানটাই গাওয়া ঠিক হবে। তাই বড় নিঃশ্বাস টেনে ও গাইতে শুরু করলো, ভালো করে চিবো তুমি চিবিয়ে চিবিয়ে খাও। বাকি ছেলে মেয়ে হাসতে শুরু করলো। বাকিরা ওকে জিজ্ঞেস করলো, গানটা কি রে? দিদিমণি তাল দিতে শুরু করেছিলেন, কিন্তু ব্যাপারটা ঠিক কি হচ্ছে বুঝতে না পেরে উনি থেমে যেতে বাধ্য হলেন। তোত্তোচ্যানের বেশ লজ্জা লাগছিল, তবুও ও প্রাণপণে গান গাইতে লাগলো, ভাত মাছ মাংস ডিম সবটা চিবিয়ে খাও। গান শেষ হলে পরে ও মাথা নিচু করে সকলকে সম্মান জানালো। মুখ তুলতেই ও দেখে কি সেই সৈনিকের চোখ দিয়ে জল পড়ছে। ও খুব অবাক হয়ে গেল। নিশ্চয়ই ও কোনো খারাপ কাজ করে ফেলেছে, ও ভাবলো। তারপর সেই সৈনিক, বাবার থেকে হয়তো সামান্য বয়সে বড়ই হবে, তিনি আবার ওর মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন, ধন্যবাদ ধন্যবাদ। উনি ওর মাথায় হাত বুলিয়েই চললেন, আর ওর চোখ দিয়ে কেবল জল গড়িয়েই পড়তে লাগলো। সেই দিদিমণি তখন পরিবেশটাকে হালকা করার জন্য হাসি খুশি ভাবে বলে উঠলেন, এবার তাহলে আমরা আপনাদের জন্য যে রচনাগুলো নিয়ে এসেছি সেগুলো পড়ে শোনাই। বাচ্চারা সব একে একে জোরে জোরে ওদের রচনাগুলো পড়ে শোনাতে লাগলো। তোত্তোচ্যান ওর সৈনিকের দিকে তাকালো। কেঁদে কেঁদে ওর দুটো চোখ লাল হয়ে গিয়েছিল। তবুও তার মধ্যে তিনি যেন একটু হাসলেন। তোত্তোচ্যানও একটু হাসলো আর মনে মনে ভাবলো, যাক, তাও তো উনি একটু হেসেছেন। কেন যে সেই সৈনিক সেদিন কেঁদে ফেলেছিলেন তা তিনিই কেবল জানতেন। হয়তো ওর বাড়িতে তোত্তোচ্যানের মতো একটা মেয়ে ছিল, কিংবা হয়তো স্রেফ তোত্তোচ্যানের আন্তরিক গান গাওয়াতে তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন, কিংবা হয়তো আসন্ন যুদ্ধের কথা ভাবতে গিয়ে ওর চোখ দিয়ে জল এসে গিয়েছিল। উনি হয়তো ভাবছিলেন যে হায় রে, এই ছোট্ট মেয়েটা তো চিবিয়ে খাওয়ার কথা বলছে, অথচ কদিন বাদে বোধহয় আর খাবার মতো কিছুই থাকবে না। হয়তো উনি যুদ্ধের যে বীভৎসতা এই শিশুদের আক্রান্ত করে চলেছিল সেই কথাই ভাবছিলেন। ছেলেমেয়েরা ওদের রচনা পড়তে ব্যস্ত ছিল। ওরা হয়তো জানতই না
যে ততদিনে বিশ্বযুদ্ধ অনেকখানি ছড়িয়ে পড়েছিল। সুস্বাস্থ্য আর গাছের বাকলের গল্প। গলা থেকে ঝোলানো ট্রেনের টিকিটটা গেটে দেখিয়ে তত্ত্বচ্যান জিওগা স্টেশন থেকে বেরিয়ে এলো। গেটের চেকার ভদ্রলোকের সঙ্গে এখন ওর খুবই ভালো বন্ধুত্ব হয়ে গেছে। বাইরে একটা ব্যাপার চলছিল। একটি লোক রাস্তায় মাদুর পেতে সামনে এক পাহাড় গাছের বাকলের মতো কি যেন একটা জিনিস নিয়ে বসেছিল আর বলছিল, দেখুন, এদিকে দেখুন। 4-5 জন দর্শক লোকটাকে ঘিরে দাঁড়িয়ে পড়েছিল। তত্ত্বচ্যান তাদের সঙ্গে যোগ দিল। তত্ত্বচ্যানকে দেখে সে বলতে শুরু করলো, স্বাস্থ্যই জীবনের সবচেয়ে বড় সম্পদ। সকালে উঠে যদি জানতেন যে আপনি ভালো আছেন কিনা, তাহলে এই গাছের বাকলের সাহায্য নিন। একটুখানি বাকল চিবোলে যদি মুখের ভেতরটা তেতো হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আপনি সুস্থ নেই। আর যদি তেতো না লাগে, তার মানে আপনার শরীর ভালো আছে। তা ওই যে দাঁড়িয়ে আছেন দাদা, আপনি একটু চিবিয়ে দেখবেন নাকি? এক টুকরো বাকলের দাম মাত্র 20 সেন্ট। একজন বেশ রোগা মানুষের হাতে লোকটা এক টুকরো বাকল তুলে দিল। তিনি একটু দ্বিধা করে বাকলটায় দাঁত ছেঁকালেন। তারপর মাথাটা হেলিয়ে উনি ভাবতে লাগলেন, তা একটু তেতোই বই কি। মাদুরে বসা লোকটি লাফিয়ে উঠে বলল, দাদা, আপনার নিশ্চয়ই কিছু একটা অসুখ করেছে, আপনাকে সাবধান হতেই হবে। কিন্তু চিন্তার কিছু নেই, সামান্য তেতো বললেন তাই না? আর দিদিমণি, আপনি এই টুকরোটাকে অনুগ্রহ করে একটু চিবিয়ে দেখবেন। বাজারের থলে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা মহিলা বেশ একটা বড়সড় টুকরো ধরে বড় একটা কামড় দিয়ে বললেন, কই, তেতো নয় তো? দারুণ দিদিমণি, দারুণ। আপনার তো দেখছি খুব ভালো স্বাস্থ্য। লোকটি বলল, তারপর একটু গলা তুলে দর হাঁকতে লাগলো। মাত্র 20 সেন্ট, মাত্র 20 সেন্ট। 20 সেন্টের বিনিময়ে আপনি সকালবেলায় জেনে যাচ্ছেন আপনার শরীর ভালো আছে কি নেই। মাত্র 20 সেন্ট। তত্ত্বচ্যানের খুব ইচ্ছে হচ্ছিল ওই ছাই রঙের বাকল একটু চিবিয়ে দেখে, কিন্তু লজ্জার চোটে ও চাইতে পারছিল না। ও বরং বলল, আমার স্কুল যখন শেষ হবে তখন তুমি থাকবে কি? নিশ্চয়ই, বলে লোকটা ছোট মেয়েটাকে একটু দেখে নিল। তত্ত্বচ্যান এক ছুটে স্কুলে গিয়ে পৌঁছলো। আজ দেরি করলে চলবে না। ঘন্টা পড়ার আগে ওকে পৌঁছে কথা জানাতে হবে। কেউ আমাকে 20 সেন্ট ধার দিতে পারিস? কারো কাছে অবশ্য 20 সেন্ট ছিল না। তখনকার দিনে এক বাক্স ক্যারামেল লজেন্সের দাম ছিল 10 সেন্ট। অতএব 20 সেন্টের তেমন কোনো মূল্য ছিল না। তবু সেটাও ছিল না কারো কাছে। আমি কি বাবা মাকে বলবো? মিওচ্যান জিজ্ঞেস করলো। হেডমাস্টার মশাই স্বয়ং যে মিওচ্যানের বাবা ছিলেন, এটা তত্ত্বচ্যানদের জন্য খুব একটা সুবিধার ব্যাপার ছিল। অন্তত এরকম পরিস্থিতিতে তাই মনে হলো। মিওচ্যানদের বাড়িটা ছিল স্কুল হলঘরের লাগোয়া। তাই মনে হতো ও যেন মাও স্কুলে পড়তেন। বাবা বলেছেন তোকে পয়সাটা দেবেন। দুপুরে খাওয়ার সময় মিওচ্যান তত্ত্বচ্যানকে বলল, কিন্তু পয়সাটা তোর কি জন্য দরকার? বাবা জানতে চেয়েছেন। তত্ত্বচ্যান হেডমাস্টার মশাইয়ের অফিসে চলে গেল। তোমার 20 সেন্টের দরকার কেন বলো তো? চশমাটা খুলতে খুলতে জানতে চাইলেন হেডমাস্টার মশাই। আমি এক টুকরো গাছের বাকল কিনতে চাই। সেটা চিবোলে জানা যায় আমাদের শরীর ভালো আছে কি নেই। তত্ত্বচ্যান তাড়াতাড়ি করে উত্তর দিল। হেডমাস্টার মশাইয়ের কৌতূহল যেন আরো বেড়ে গেল। কোথায় বিক্রি হচ্ছে? স্টেশনের সামনে। তত্ত্বচ্যান খুব তাড়াতাড়ি করে উত্তর দিল। বেশ, তোমার ইচ্ছে হলে এক টুকরো কিনো, কিন্তু আমায় একটু চিবিয়ে দেখতে দেবে তো, তাই না? উনি পকেট থেকে পয়সার থলেটা বার করে তত্ত্বচ্যানকে 20 সেন্ট দিলেন। ওহ, অনেক ধন্যবাদ। আমি মায়ের থেকে পয়সাটা এনে ফেরত দিয়ে দেব। মা আমায় বইয়ের জন্য অনেক সময় পয়সা দেন। অন্য কিছু কিনতে চাইলে আমাকে বলতে হয় কেন? কিন্তু শরীর ভালোর জন্য গাছের বাকল তো সবার দরকার। আমার মনে হয় না যে মা কিছু মনে করবেন। স্কুল ছুটির পর তত্ত্বচ্যানের হাতের মুঠোয় পয়সা ধরে সোজা চলল স্টেশনের দিকে। সেই লোকটি তখনও ছিল, আর চেঁচিয়ে চেঁচিয়ে ওর বাকল বিক্রি করছিল। তত্ত্বচ্যানের হাতে 20 সেন্ট দেখে সে দাঁত বের করে হাসলো। লক্ষ্মী মেয়ে, তোমার বাবা মা নিশ্চয়ই খুব খুশি হবেন। হ্যাঁ, আর রকিও। রকি কে? তত্ত্বচ্যানের জন্য এক টুকরো বাকল বেছে তুলতে তুলতে লোকটি জিজ্ঞেস করলো। রকি আমাদের জার্মান শেফার্ড কুকুর। কুকুর?
এই মুহূর্তে ভেবে নিয়ে সে বলল, হ্যাঁ, কুকুরের জন্যও এই বাকলটা কাজে লাগবে বলে মনে হয়। ওর যদি বাকলটা তেতো লাগে আর বাকলটা খেতে না চায়, তার মানে ওর শরীরটা ভালো নেই। লোকটা 1 ইঞ্চি চওড়া আর 6 ইঞ্চি লম্বা মতন একটা বাকল তুলে দিয়ে দত্তচানকে বলল, নাও, রোজ সকালে একটু করে কামড়ে নিও। তেতো লাগলে বুঝবে তোমার শরীরটা ভালো নেই। তেতো না লাগার মানে হলো তোমার শরীরটা খুব ভালো আছে। কাগজে মোড়ানো মূল্যবান বাকলটা সাবধানে ধরে দত্তচান বাড়ি ফিরে চলল। বাড়ি পৌঁছেও বাকলটা থেকে এক টুকরো কামড়ে চেখে দেখলো, না, ঠিক তেতো লাগছে না, কেমন একটু খড়খড়ে মতন। ও আসলে কোনো স্বাদই পাচ্ছিল না। হুররে, আমার শরীরটা তাহলে খুব ভালো আছে। তা তো বটেই, মা মৃদু হেসে বললেন। কিন্তু ব্যাপারটা কি বলতো? দত্তচান ব্যাপারটা বুঝিয়ে বলল। মাও এক কামড় খেয়ে দেখলেন, না, তেতো নয়। মা বললেন, তার মানে মা, তোমার স্বাস্থ্যও খুব ভালো। এরপর দত্তচান রকির কাছে গিয়ে বাকলটা ওর মুখের কাছে ধরলো। রকি প্রথমটায় বাকলটার গন্ধ শুকলো, তারপরে সে একটু চেটেও দেখলো। তোকে এটা কামড়াতে হবে, তাহলেই বোঝা যাবে তুই ঠিক আছিস কিনা, দত্তচান বলল। কিন্তু রকি ওই বাকলটা কামড়ানোর কোনো চেষ্টাই করলো না। ও কেবল পা দিয়ে কানের পেছনটা চুলকোতে লাগলো। দত্তচান বাকলটা ওর মুখের আরো কাছে নিয়ে গেল। আরে বাবা, কামড়া না, তোর যদি শরীর খারাপ হয়ে থাকলে তাহলে তো বিচ্ছিরি ব্যাপার হবে। রকি খুব আপত্তির সঙ্গে ছোট্ট একটা কামড় দিল ওই বাকলটাতে। তারপর ও আবার একটু গন্ধ শুকলো। বাকলটা যে ওর বিশেষ অপছন্দ হয়েছে তা কিন্তু মনে হলো না। ও কেবল মস্ত একটা হাই তুলল, হুররে হুররে, রকির স্বাস্থ্যও খুব ভালো। পরদিন সকালে মা দত্তচানের হাতে 20 সেন্ট দিয়ে বললেন হেডমাস্টার মশাইকে ফেরত দিতে। ও সোজা হেডমাস্টার মশাইয়ের অফিসে গিয়ে বাকলটা বার করে সামনে রাখলো। এক মুহূর্তের জন্য মনে হলো হেডমাস্টার মশাই যেন বলতে চাইছেন, এটা কি? তারপর ওর হাতে 20 সেন্ট দেখে ওনার ঘটনাটা মনে পড়ে গেল। কামড়ে দেখো, যদি তেতো লাগে তার মানে তোমার শরীরটা ভালো নেই। হেডমাস্টার মশাই একটা ছোট্ট কামড় দিলেন। তারপর বাকলটা উল্টে পাল্টে ভালো করে পরীক্ষা করে দেখতে লাগলেন। তেতো লাগছে কি? দত্তচান চিন্তিত মুখে জিজ্ঞেস করলো। এর তো কোনো স্বাদই নেই। তারপর বাকলটা দত্তচানকে ফিরিয়ে দিয়ে বললেন, আমি ঠিকই আছি, চিন্তা নেই। সেদিন দত্তচান স্কুলে সকলকে একটু একটু করে বাকল খাওয়ালো। কারোরই তেতো লাগলো না। তার মানে সবার স্বাস্থ্যই খুব ভালো। দত্তচানের খুব আনন্দ হলো। ছেলেমেয়েরা সবাই হেডমাস্টার মশাইকে গিয়ে খবরটা জানালো। প্রত্যেককে উনি বললেন, ভালো। ব্যাপারটা নিশ্চয়ই ওর প্রথম থেকেই জানা ছিল। উনি জন্মেছিলেন গুম্পা এলাকায়, সেখানেই বড় হয়েছেন। সেখানে নদীর ধারে গিয়ে দাঁড়ালে হারুনা পাহাড়ের চূড়া দেখতে পাওয়া যেত। তাই গাছপালার খবর উনি ভালো করেই জানতেন। ওই গাছের বাকলটা যে তেতো লাগতে পারে না সেটা তো জানার কথা। তবু ওই ব্যাপারটা হেডমাস্টার মশাইয়ের খুব ভালো লেগেছিল, যে দত্তচানের এই উৎসাহ। স্বাচ্ছন্দ্য শরীর ভালো লাগছে এ কথা জেনে ওর যে আনন্দ হয়েছিল তা দেখতে হেডমাস্টার মশাইয়েরও ভালো লেগেছিল। দত্তচান এমন ভাবে বড় হয়েছিল যে কারো যদি বাকলটা খেতে তেতো লাগতো তাহলে কিন্তু চিন্তিত হয়ে পড়তো। রাস্তার একটা নেড়ি কুকুরের মুখে ওই বাকলটা একবার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল দত্তচান। সে তো আর একটু হলেই কামড়ে দিত। তবুও দত্তচান তো ভয় পাওয়ার মেয়ে নয়। তোমার শরীরটা ঠিকঠাক আছে কিনা জানতে হবে তো। ও কুকুরটাকে বলতে লাগলো, এসো এসো, আয় আয় আয়। শেষ পর্যন্ত অচেনা কুকুরটাকেও একটু বাকল খাইয়ে ছাড়লো দত্তচান। হুররে, তোমার শরীরও ঠিক আছে বলেও চিৎকার করে উঠলো। কুকুরটা মাথা নিচু করলো এমন ভাবে দেখে মনে হলো যেন ধন্যবাদ জানাচ্ছে। তবে হেডমাস্টার মশাই যেমনটা ভেবেছিলেন তেমনই হলো। সেই বাকলওয়ালা আর কোনোদিন জিওগা স্টেশনের কাছে এলেন না। প্রতিদিন সকালে দত্তচান বাকলটা বের করে একটু কামড়ে দেখিয়ে নিত। বাকলটা দেখে মনে হতো যেন একটা ইঁদুর ওতে দাঁত বসিয়েছে। আমার স্বাস্থ্য খুব ভালো, এই বলে রোজ ঘর থেকে বেরিয়ে আসতো দত্তচান। আর সত্যি ওর স্বাস্থ্য বেশ ভালোই ছিল।
বাবার বেহালা। কিছু বোঝার আগেই তোত্তোচ্যান আর ওর বাড়ির সবার ওপরে যুদ্ধের ছায়া ঘনিয়ে এলো। প্রতিদিন পাড়ার বাচ্চা বাচ্চা ছেলে আর বড়দের বানজাই বলে পতাকা উড়িয়ে যুদ্ধে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। দোকান থেকে খাবার দাবার উধাও হয়ে যাচ্ছিল। তময়ের নিয়ম মেনে প্রতিদিন সাগর থেকে পাহাড় থেকে কিছু কিছু দেওয়াও শক্ত হয়ে পড়ছিল। মা কোনো রকমের সমুদ্রের আগাছা আর প্লামের আচার দিয়ে কাজ চালাচ্ছিলেন। প্রায় সব কিছুরই রেশন চলছিল। যত খুশি কেনার উপায় ছিল না। মিষ্টি তো পাওয়াই যাচ্ছিল না, যতই খোঁজো না কেন। তোত্তোচ্যানদের স্টেশনের আগের স্টেশন উইকাইয়ামা। সেখানে একটা মিষ্টির মেশিন ছিল। পয়সা ফেললে তার থেকে 1 প্যাকেট ক্যারামেল লজেন্স বেরিয়ে আসতো। তোত্তোচ্যান তার খবর জানত। মেশিনটার ওপর একটা ভারী লোভনীয় ছবি ছিল। 5 সেন্ট দিলে একটা ছোট্ট প্যাকেট পাওয়া যেত, 10 সেন্ট দিলে বড় প্যাকেট। কিন্তু অনেক দিন ধরে মেশিনটা ফাঁকা পড়েছিল। যতই পয়সা ফেলো না কেন, কিছুতেই কিছু বেরোচ্ছিল না। পয়সা ফেলে ধাক্কা মারলেও না। তোত্তোচ্যান হাল ছাড়বার মেয়ে নয়, তাই ও চেষ্টা চালিয়েই যাচ্ছিল। হয়তো একটা প্যাকেট কোথাও আটকে আছে, ভেতরে কোথাও একটা প্যাকেট নিশ্চয়ই রয়েছে, ও ভাবত। প্রতিদিন ও স্কুল থেকে ফেরার পথে আগের স্টেশনে নেমে গিয়ে মেশিনে পয়সা ফেলে ক্যারামেল পাবার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু প্রতিদিনই ঝনঝন শব্দে পয়সাটা ফেরত চলে আসছিল। এমন সময় বাবাকে একজন একটা কথা বললেন। বাবা যদি অস্ত্রের কারখানায় গিয়ে যুদ্ধের নানান সুর বাজিয়ে শোনান, তাহলে বিনে পয়সায় চিনি, চাল আর আরও অনেক কিছু পাওয়া যাবে। কিছুদিন আগেই বাবাকে খুব ভালো বেহালা বাজানোর জন্য একটা বড় পুরস্কার দেওয়া হয়েছিল। ফলে বাবাকে নিশ্চয়ই ওরা আরও অনেক বাড়তি জিনিস দেবে। সেই ভদ্রলোক বললেন। এমন প্রস্তাব অন্য কেউ শুনলে হয়তো লুফে নিত। মা বললেন, কি করবে, যাবে? যুদ্ধের সময় অনুষ্ঠান করার সুযোগ খুব কম আসছিল। সঙ্গীত শিল্পীদের অনেককে যুদ্ধে যোগ দিতে হচ্ছিল। ফলে অর্কেস্ট্রায় শিল্পীর অভাব ছিল। রেডিওতে বেশিরভাগ যুদ্ধ সংক্রান্ত অনুষ্ঠান চলত। তাই বাবা আর বাবার সহকর্মীদের বিশেষ কাজ ছিল না। এমন সময় এই ধরনের একটা সুযোগ। বাবা খানিক ভেবে বললেন, ওরকম সুর আমি আমার বেহালায় বাজাতে চাই না। মা বললেন, তুমি ঠিকই বলেছ। আমি হলেও হয়তো রাজি হতাম না। খাবার আমাদের ঠিকই জোগাড় হয়ে যাবে। বাবা জানতেন যে তোত্তোচ্যানকে যথেষ্ট খাবার দেওয়া যাচ্ছিল না। বেচারা যে রোজ ওই ইউকাইমা স্টেশনে ক্যারামেলের মেশিনে গিয়ে পয়সা ফেলে, বাবা তাও জানতেন। এ সময় একটু বাড়তি খাবার দাবার পেলে খুবই সুবিধে হতো। তবুও বাবার কাছে সঙ্গীতের অন্য মূল্য ছিল। মা সে কথা জানতেন বলে কখনো জোর করেননি। বাবা বললেন, আমায় ক্ষমা করিস তৎসকি। তখনও শিল্পী আর শিল্পীর আদর্শ সম্পর্কে বোঝার মতো বড় হয়নি তোত্তোচ্যান। কিন্তু ও সে কথা জানতো যে বেহালা বাজাতে বাবা এতই ভালোবাসতেন যে ওদের বৃহত্তর পরিবার থেকে বাবাকে একঘরে করে দেওয়া হয়েছিল। অনেক অনেক কষ্ট দিয়েছিল বা, তবুও বাবা বেহালাকে ছাড়েননি। তাই তোত্তোচ্যান বুঝেছিল যে বাবা যে সুর বাজাতে চান না, তা ওর বাজানোর কোনো দরকার নেই। বাবাকে ঘিরে লাফাতে লাফাতে ও বলল, আমার কোনো আপত্তি নেই বাবা, আমি তোমার বেহালা খুব ভালোবাসি। পরদিন আবার তোত্তোচ্যান উইকাইয়ামা স্টেশনে গিয়ে লজেন্সের মেশিনটার ভেতরে উকি মেরে দেখল মিষ্টি বেরিয়ে আসবার কোনো সম্ভাবনা ছিল না। তবুও সে আশা নিয়ে তাকিয়ে রইল, হয়তো কিছু একটা পেয়ে যাবে। প্রতিশ্রুতি। দুপুরে খাওয়া দাওয়া শেষ হবার পর গোল করে সাজানো টেবিল চেয়ারগুলো সরিয়ে দেওয়া হতো। তখন হলঘরগুলো বেশ বড় হয়ে যেত। আজকে আমি প্রথম হেডমাস্টার মশাইয়ের পিঠে চড়ব, তোত্তোচ্যান ঠিক করলো। রোজই ও এটা করতে চাইতো, কিন্তু এক মুহূর্ত দ্বিধা করলেই আর অন্য কেউ ওর কোলে চেপে বসতো, অন্য কেউ হয়তো ওনার পিঠ বেয়ে ততক্ষণে উঠে পড়েছে। হেডমাস্টার মশাই তখন আসন করে বসে থাকতেন মেঝের ওপরে, হলঘরের মাঝখানটাতে। নাম নাম তোরা, হাসতে হাসতে হেডমাস্টার মশাইয়ের মুখটা লাল হয়ে যেত। তবুও ছেলেমেয়েরা ঘাট থেকে পিঠ থেকে নামতেই চাইতো না। তাই একটু দেরি হলে হেডমাস্টার মশাইয়ের পিঠটা দখল হয়ে যাবার ভয় থাকতো। কিন্তু আজ তোত্তোচ্যান ঠিক করে রেখেছিল যে ওকে প্রথম হতেই হবে। তাই ও হলঘরের মাঝখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। হেডমাস্টার মশাইকে ঢুকতে দেখেই ও চেঁচিয়ে উঠল, মাস্টার মশাই, তোমাকে আমার একটা কথা বলার আছে। কি কথা?
মাটিতে আসন করে বসতে বসতে উনি জিজ্ঞেস করলেন। কদিন ধরে ভাবার পর যে কথাটাও মনে মনে ঠিক করেছিল সেটাই আজ জানতে চেয়েছিল হেডমাস্টার মশাইকে। হঠাৎ ওর মনে হলো এখন পিঠে চড়াটা ঠিক হবে না। তাই ও হেডমাস্টার মশাইয়ের খুব কাছাকাছি মুখোমুখি বসে ঘাড় কাত করে অল্প একটু হাসলো। ছোট্টবেলা থেকে মা এই হাসিটাকে লক্ষ্মী মেয়ে হাসি বলেন। এই হাসিটাই ওর শ্রেষ্ঠ ভঙ্গি। ও নিজেও বিশ্বাস করতো যে ওইভাবে ঠোঁটটা একটু ফাঁক করে হাসবার সময় ও খুব ভালো মেয়ে হয়ে যায়। হেডমাস্টার মশাই ওর দিকে উৎসুক চোখে তাকালেন। কি হয়েছে? উনি একটু সামনের দিকে ঝুঁকে বসলেন। তত্ত্বচান মিষ্টি করে ধীরে ধীরে মা, বেশ মা, দিদি দিদি ভাব করে বলল, বড় হয়ে আমি আমাদের এই স্কুলে পড়াতে চাই, সত্যি বলছি। তত্ত্বচান ভেবেছিল হেডমাস্টার মশাই বুঝি ওর কথাটা শুনে হাসবেন, কিন্তু উনি খুব গম্ভীরভাবে ওর দিকে তাকিয়ে বললেন, কথা দিচ্ছ? যেন ব্যাপারটা খুবই সিরিয়াস। তত্ত্বচান খুব জোরে জোরে মাথা ঝাঁকিয়ে বলল, কথা দিচ্ছি। বুকের ভেতর থেকে ওর এই ইচ্ছেটা উঠে এসেছিল, বড় হয়ে ও তময়ীতে পড়াবে। প্রথম যেদিন তময়ীতে এসেছিল সেই দিনটার কথা ভাবছিল তত্ত্বচান। কতদিন আগের যেন কথা, কত কি বকবক করেছিল হেডমাস্টার মশাইয়ের অফিসে বসে, আর উনি কতটা ধৈর্য ধরে ওর কথা শুনেছিলেন। কথা শেষ হবার পর কি সুন্দর করে উনি বলেছিলেন, আজ থেকে তুমি এখানকার ছাত্রী হয়ে গেলে। সেই দিন যতটা ভালো লেগেছিল তার চেয়ে আজ অনেক বেশি ভালোবাসে ও হেডমাস্টার মশাইকে। তাই ও সংকল্প করেছিল যে হেডমাস্টার মশাইয়ের জন্য কিছু তো একটা করবেই। তত্ত্বচানের প্রতিশ্রুতি হেডমাস্টার মশাই একগাল হাসলেন। আজ ওর ফোকলা দাঁত সব বেরিয়ে এলো। তাতে অবশ্য কখনোই ওর কিছু যায় এসে যেত না। তত্ত্বচান ওর কোড়ে আঙুলটা এগিয়ে দিল। হেডমাস্টার মশাইও তাই করলেন। ওর কোড়ে আঙুলটাতে এমন শক্তি ছিল যা দেখে ভরসা করা যেত। তত্ত্বচান আর হেডমাস্টার মশাই কোড়ে আঙুলে আঙুল জড়িয়ে জাপানিজ রীতিতে শপথ নিল। এটি হলো একটি প্রাচীন জাপানিজ রীতি। হেডমাস্টার মশাইয়ের মুখে একটা হাসি ফুটে উঠেছিল। তাই দেখে তত্ত্বচান আশ্বস্ত হয়ে হাসল। ও তময়ীতে পড়াবে, কি চমৎকার ভাবনা। আমি যখন তময়ীর দিদিমণি হব, ও বলতে শুরু করলো। ওর চিন্তাটা ছিল এরকম, কম পড়া, বেশি বেশি স্পোর্টস, বেশি বেশি চড়ুই ভাতি, বেশি করে ক্যাম্প আর হাঁটতে যাওয়া। শুনে হেডমাস্টার মশাই ভারী পুলকিত হলেন। তত্ত্বচান একদিন বড় হয়ে যাবে এটা ভাবা খুব সহজ ছিল না। তবে উনি বেশ বুঝতে পারছিলেন যে ও তময়ীতে পড়াতে পারবে। ওর মনে হচ্ছিল তময়ীর প্রত্যেক ছাত্রছাত্রী ভালো শিক্ষক হতে পারবে, কারণ ওরা বোধহয় ওদের শৈশব কখনো ভুলে যাবে না। তময়ীতে সেদিন হেডমাস্টার মশাই এবং তার এক ছাত্রী 10 বছর কিংবা তার চেয়েও পরের কোনো একটি দিন সম্পর্কে গভীর এক শপথ নিচ্ছিল। অথচ সবাই তখন বলছিল যে কদিনের মধ্যেই নাকি আমেরিকার বোমারু বিমান জাপানের আকাশে দেখা যাবে। রকি হারিয়ে গেল। অনেক সৈন্যের মৃত্যু, চরম খাদ্যাভাব আর মানুষের মনের ভয়কে উপেক্ষা করে গ্রীষ্মকাল এসে হাজির হলো। যে দেশ যুদ্ধে জয় করেছিল আর যে সব দেশ পরাজিত হয়েছিল, সূর্যদেব সকলকেই তাপ দিচ্ছিলেন। তত্ত্বচান কামাকুরাতে ওর জেঠুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে এই সবে টোকিওতে ফিরে এসেছে। এখন আর তময়ীতে আগের মতন ক্যাম্প করা হয় না, আর ওরা গরম জলের কুণ্ডতে বেড়াতে যেতে পারে না। আগে যেমন ছুটিতে মজা হতো তেমন যেন আর কোনোদিন হবে না মনে হয়। তত্ত্বচান আগে আগে কতবার তোর দাদা দিদিদের সঙ্গে গ্রীষ্মের ছুটি কাটিয়েছে ওদের কাকাকুমার বাড়িতে, কিন্তু এবার সেটাও অন্যরকম ছিল। একটা দাদা ছিল যে খুব ভালো ভূতের গল্প বলতে পারত। তাকে যুদ্ধে চলে যেতে হলো। ওর যে জেঠু আমেরিকা সম্পর্কে মজার মজার সব গল্প বলতেন, কে জানে সেগুলো সত্যি কিনা। তিনিও যুদ্ধক্ষেত্রে চলে গেছেন। জেঠুর নাম সুজি তাকুজি। তিনি খুব বিখ্যাত একজন আলোকচিত্রশিল্পী ছিলেন। জেঠু অনেক দিন নিউ ইয়র্কে নিহন নিউজ সংবাদ সংস্থা অফিসের প্রধান কর্মকর্তা হিসাবে কাজ করেছিলেন। তারপর আবার আমেরিকান মেট্রো নিউজ সংবাদ সংস্থার সুদূর প্রাচ্যের সংবাদদাতা হিসাবেও কাজ করেছিলেন। তাই ওর নামটা ছোট্ট করে হয়ে গিয়েছিল সু তাগুচি। বাবার দাদা হওয়া সত্ত্বেও ওদের নাম আলাদা আলাদা ছিল, কারণ বাবা ঠাকুমার পারিবারিক নামটাকে চালু রাখার জন্য সেই নামটাকে পদবী হিসাবে বেছে নিয়েছিলেন, নয়তো বাবার পদবীও তাগুচি হবার কথা ছিল। সুজি জেঠুর তোলা রাবাউল যুদ্ধ ছবিটা তখন সব সিনেমা হলে দেখানো হচ্ছিল।
সেই ছবি দেখে জেঠিমা আর দাদা দিদিদের খুব চিন্তা হচ্ছিল। যুদ্ধের সিনেমাতে সব সময় সৈন্যদের অগ্রসর হবার ছবি দেখাতে হয়, ফলে যিনি সেই ছবি তোলেন তাকে সৈন্যদের থেকেও এগিয়ে থাকতে হয়। এইসব দুর্ভাবনার কথাই তখন বড়রা আলোচনা করছিলেন। কামাকুড়ার সমুদ্র তীরটাও কেমন যেন নিঃসঙ্গ লেগেছিল সেবার গ্রীষ্মে। তবে সুজি জেঠুর যে বড় ছেলে ইয়াতচান, সে খুবই মজা করেছিল। ইয়াতচান তত্ত্বচানের চেয়ে 1 বছরের ছোট। ওরা সব ভাই বোন একটাই মশারির তলায় ঘুমোতো। ঠিক ঘুমোতে যাবার আগে ইয়াতচান মহারাজ দীর্ঘজীবী হন বলে মৃত সৈনিকের মতো কাত হয়ে পড়ে যেত। বারবার একই খেলা দেখাতো ও। মজার ব্যাপার ছিল, সেদিনও ও এই খেলাটা দেখাতো। সেদিনও ও ঘুমের মধ্যে হাঁটতে শুরু করত, আর হাঁটতে হাঁটতে বারান্দা থেকে পড়ে গিয়ে বিরাট গোলমাল পাকিয়ে ফেলত। বাবার তোকিওতে কাজ ছিল বলে এবার মাও তোকিওতেই রয়ে গিয়েছিলেন। গ্রীষ্মের ছুটির শেষে সেই ভূতের গল্প বলা দাদার এক বোন তত্ত্বচানকে বাড়ি পৌঁছে দিয়ে গেল। বাড়ি ফিরেই তত্ত্বচান রকিকে খুঁজতে গেল। সব সময়ও তাই করে, কিন্তু রকিকে কোথাও খুঁজে পাওয়া গেল না। বাড়ির ভেতরেও না, বাগানেও না। বাবার অর্কিড হতো যে বিশেষ ঠান্ডা ঘরে, সেখানেও রকিকে পাওয়া গেল না। তত্ত্বচান ভয় পেয়ে গেল। সাধারণত তত্ত্বচান বাড়িতে ঢোকার মাত্রই রকি বেরিয়ে গিয়ে ওর সঙ্গে দেখা করত। তত্ত্বচান তাই বাইরে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে রকিকে ডাকতে লাগলো, কিন্তু ওর সুন্দর চোখ, কান, লেজ কিছুই দেখতে পেল না। হয়তো রকি বাড়িতে ফিরে গেছে এই ভেবেও ছুটে ঘরে ফিরে এলো, কিন্তু ঘরে কোথায় নেই তো। রকি কোথায়? ও মাকে জিজ্ঞেস করলো। মা নিশ্চয়ই জানতেন যে তত্ত্বচান রকির খোঁজে ঘর বার করছে, তবু কিছু বললেন না। রকি কোথায়? তত্ত্বচান মায়ের জামাটা ধরে টানতে লাগলো। মায়ের কষ্ট হচ্ছিল উত্তর দিতে। ও হারিয়ে গেছে, মা বললেন। তত্ত্বচান বিশ্বাস করতে রাজি হলো না। রকি হারিয়ে যাবে কি করে? কবে? ও মায়ের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। মা যেন কথা খুঁজে পাচ্ছিলেন না। তুমি কামাকুড়া চলে যাবার ঠিক পরেই, মা কষ্ট করে বলতে শুরু করলেন। তারপর তাড়াহুড়ো করে বলতে লাগলেন, আমরা ওকে খুঁজেছিলাম, অনেক খুঁজেছিলাম, সবাইকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। তোমাকে কেমন করে কথাটা বলবো ভাবছিলাম। আমার খুব কষ্ট হচ্ছে জানো। তত্ত্বচান এবার আসল কথাটা বুঝে ফেলল। রকি নিশ্চয়ই মরে গেছে। মা চান না যে আমি কষ্ট পাই, কিন্তু আমি জানি রকি মরে গেছে। ও ভাবল। ব্যাপারটা ওর কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। এতদিন পর্যন্ত যখনই তত্ত্বচান কোথাও গেছে, তা সে যত দূরেই হোক না কেন, রকি কখনো বাড়ি থেকে বেশি দূরে কখনো যায়নি। তত্ত্বচান যে ফিরে আসবেই রকি তা জানতো। আমাকে না বলে রকি কোথাও কখনো চলে যেতে পারে? কখনো না, ও আত্মবিশ্বাসের সঙ্গে ভাবল। কিন্তু মাকে ও এইসব ভাবনার কথা বলল না। ও বুঝতে পারছিল যে মায়ের খুব কষ্ট হচ্ছে। ও শুধু বলল, কি জানি কোথায় গেল, বলেও মাথা নিচু করে রইল। এর বেশি কিছু বলতেও পারল না ও ছুটে দোতলার ঘরে চলে গেল। রকিকে ছাড়া বাড়িটা তো আর বাড়িই রইল না। ও না কাঁদবার চেষ্টা করতে লাগলো। আর একবার গোটা ঘটনাটা ভেবে দেখল। এমন কিছু করেছিল কি তত্ত্বচান? কোনোভাবে রকিকে দুঃখ দিয়েছিল, যার জন্য রকি ওকে ছেড়ে চলে গেল? হেডমাস্টার মশাই বলতেন, পশুদের কখনো কষ্ট দেবে না, দুঃখ দেবে না। যে জন্তুরা তোমাদের ওপর ভরসা করে তাদের কষ্ট দেওয়া খুব অন্যায়। একটা কুকুরকে যদি তুমি কিছুতেই লোভ দেখিয়ে শেষে সেই জিনিসটা না দাও, সেটা খুবই নিষ্ঠুর কাজ হবে। তখন কুকুরটারও স্বভাব খারাপ হয়ে যেতে পারে। তত্ত্বচান তো সব সময় এই নিয়ম মেনে চলেছে। ও কোনোদিন রকিকে ঠকায়নি, কখনো ওর প্রতি অন্যায় করেনি। হঠাৎ ওর টেডি পুতুলটার দিকে চোখ পড়ল। এতক্ষণ পর্যন্ত ও নিজেকে সামলে রেখেছিল, কিন্তু এবার আর পারল না। ও কেঁদে ফেলল। পুতুলটার গায়ে রকির এক গোছা হালকা খয়েরি রঙের চুল লেগেছিল। যেদিন ও কামাকুড়োতে চলে গেল, সেদিন সকলে দুজনে মিলে হুটোপুটি করবার সময় হয়তো ওই চুলটা খসে পড়েছিল। সেই এক গোছা চুল হাতের মুঠোয় ধরে ও কাঁদতে লাগলো, আর ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলল। ও যেন আর থামতে পারছিল না। প্রথমে ইয়াসুয়াকি চ্যান, তারপর রকি, তত্ত্বচানের আর একজন বন্ধু ওকে ছেড়ে চলে গেল। টি পার্টি শেষে রিওচ্যানের যুদ্ধে যাবার ডাক এলো। বাচ্চারা সবাই স্কুলের এই দারোয়ানজিকে ভারী ভালোবাসতো।
রিওচান এমনিতে বয়সে যথেষ্ট বড় ছিল, তবু ছেলেমেয়েরা ওকে ভালোবেসে ওর ছেলে মানুষ নামটা ধরেই রাখত। যে কোনো বিপদে রিওচানই সহায়, তমইয়ের সকল মুশকিল আসান। বেশি কথার মানুষ ছিল না, সব সময় মুখে একটা হাসি লেগে থাকতো, আর যে কোনো সমস্যার সহজে সমাধান করে দিতে পারত। যেদিন তত্ত্বচান বাথরুমে নোংরা ট্যাঙ্কের মধ্যে পড়ে গিয়েছিল, সেদিন রিওচানই তো ওকে তুলে নিয়ে গিয়ে ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল। ওর মুখে কিন্তু একটু বিরক্তির ভাব ছিল না। আমরা সবাই মিলে রিওচানকে বরং একটা জমজমাট টি পার্টিতে নিমন্ত্রণ করতে পারি, কি বলো? হেডমাস্টার মশাই বললেন। টি পার্টি? গ্রিন টি, এক ধরনের চা। বারবার খাওয়াটা একটা জাপানি রীতি, তার সঙ্গে উৎসব অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই। উৎসবের জন্য একটা বিশেষ গুঁড়ো চা তৈরি হয়, কিন্তু সেটা অন্য ব্যাপার। তমইতে এই চায়ের আসর বা টি পার্টি আগে কখনো হয়নি, অতএব এটা বেশ একটা নতুন ব্যাপার হবে। আইডিয়াটা ছোটদের দিব্যি পছন্দ হলো। নতুন নতুন জিনিস করতে ওদের খুব ভালো লাগতো। ছোটরা তো বুঝতে পারেনি, কিন্তু হেডমাস্টার মশাই আসলে সাওয়াবাই, টি পার্টি বা চায়ের আসর নামে একটা নতুন শব্দ আবিষ্কার করেছিলেন। উনি সোবেত সুকাই বিদায় সভা শব্দটা ব্যবহার করতে চাননি। বিদায় সভা বললে খুব মন খারাপ হয়ে যায়, আর একটু উঁচু ক্লাসের ছেলেমেয়েরা হয়তো বুঝে যাবে যে রিওচান হয়তো যেহেতু যুদ্ধে যাচ্ছে, সে আর যুদ্ধ থেকে নাও ফিরে আসতে পারে। অতএব বিদায় মানে চিরকালের জন্য বিদায়ও হতে পারে। কিন্তু টি পার্টি ব্যাপারটা নতুন, তাই তার মধ্যে একটা উত্তেজনাও ছিল। স্কুল ছুটির পর মিস্টার কোবায়াশি ছেলে মেয়েদের হল ঘরে গোল করে টেবিল চেয়ারগুলো সাজাতে বললেন, যেমন ওরা দুপুরে খাবার সময় সাজিয়ে থাকে। সবাই যখন গোল হয়ে বসলো, তখন উনি ওদের একটু করে শুকনো শাঁকা সামুদ্রিক স্কুইড দিলেন গ্রিন টির সঙ্গে খেতে। যুদ্ধের সময় এটুকুই বিরাট বিলাসিতার ব্যাপার ছিল। তারপর উনি রিওচানের পাশে বসে ওকে একটা গ্লাসে একটুখানি শাঁকে খেতে দিলেন। সেই সময় যারা যুদ্ধে চলে যাচ্ছিল, তাদের জন্য সরকার থেকে ওইটুকু শাঁকে দেওয়া হচ্ছিল। তমইতে এই প্রথম আমরা একটি টি পার্টি করছি, হেডমাস্টার মশাই বললেন। তো চলো আমরা সবাই মিলে আনন্দ করি। তোমরা যদি রিওচানকে কিছু বলার থাকে, তাহলে তোমরা তা বলতে পারো। শুধু রিওচানকেই নয়, তোমরা একে অন্যকেও কিছু বলতে পারো। উঠে এসে মাঝখানে দাঁড়িয়ে একজন একজন করে বলো। কেবল যে শুকনো শ্যাকা স্কুইডই প্রথম খাচ্ছিল ওরা তমইতে, তা নয়। এই প্রথম রিওচান ওদের সঙ্গে বসে খাচ্ছিল, আর এই প্রথম ওরা রিওচানকে শাকে খেতে দেখছিল। ওরা একজন করে উঠে দাঁড়িয়ে রিওচানের দিকে তাকিয়ে একটা কিছু বলতে লাগলো। প্রথম কয়েকজন রিওচানকে তার শরীরের যত্ন নিতে বলল সে যেন সাবধানে থাকে। তারপর তত্ত্বচানের ক্লাসের একটি ছেলে মিগিতা বলল, পরের বার বাড়ি যাব যখন, তখন আমি অন্ত্যেষ্টির পিঠে নিয়ে আসব। সবাই খুব করে হাসলো। বছরখানেক আগে একবার মিগিতা ওদের বলেছিল যে কার একজনের অন্ত্যেষ্টিতে গিয়ে ও নাকি খুব ভালো পিঠে অর্থাৎ কেক খেয়েছিল। যখনই কথা উঠতো, ও বলতো যে ওদের জন্য সে একদিন ওই পিঠে নিয়ে আসবে। অন্ত্যেষ্টির কথা শুনে হেডমাস্টার মশাই একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিল। এমন দিনে মৃত্যু প্রসঙ্গ তোলাটা হয়তো ঠিক নয়। অন্ত্যেষ্টির পিঠে বলতে অশুভ কিছুও মনে হতে পারে, কিন্তু মিগিতার বলার ধরনে এমন একটা সহজ সরল ভাব ছিল যে ভালো কিছু একটা খেয়েছিল, সেটাই বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে চাইছে, যে হেডমাস্টার মশাইও হেসে ফেললেন। রিওচানও খুব হা হা করে হাসলো। আসলে মিগিতা তো কবে থেকে ওদের এই পিঠের গল্প শোনাচ্ছে। ওই উঠে দাঁড়িয়ে রিওচানকে বলল ও নাকি জাপানের সবচেয়ে ভালো উদ্যানবিদ হবে একদিন। আসলে ওইর বাবা একটা বিশাল বড় চারা গাছের নার্সারি ছিল তোদোরকিতে। কেইকো আয়োকি দাঁড়িয়ে কেবল লজ্জা পেয়ে হাসলো, তারপর কিছু না বলেই বসে পড়ল। এই না দেখে তত্ত্বচান লাফিয়ে উঠে ওর হয়ে বলল, কেইকো চানের বাড়ির মুরগিগুলো উঠতে পারে, আমি দেখেছি সেদিন। তারপর আমাদেরা বলল, যদি কেউ আহত বিড়াল বা কুকুর দেখতে পাও আমার কাছে নিয়ে এসো, আমি ওদের সারিয়ে তুলব। তাকাহাসি এতই বেটে ছিল যে ও মুহূর্তের মধ্যে টেবিলের তলা দিয়ে হামাগুড়ি দিয়ে মাঝখানটাতে এসে দাঁড়ালো। তারপর হাসি খুশি গলায় বলল, ধন্যবাদ রিওচান, অনেক ধন্যবাদ। তুমি আমাদের হয়ে যা করেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।
এরপর আইকো সাইশো উঠে দাঁড়ালো। রিওচ্যান, তুমি যে আমার ব্যান্ডেজ বেঁধে দিয়েছিলে যেদিন আমি পড়ে গিয়েছিলাম, সেই কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। আইকো সাইশোর দাদু ভাই ছিলেন রুশ জাপান যুদ্ধের বিখ্যাত নৌসেনাপতি অ্যাডমিরাল তোগো। ওর আর এক আত্মীয়া আতসুকো সাইশো মেইজি রাজ দরবারের একজন বিখ্যাত কবি ছিলেন। আইকো কিন্তু কখনোই এদের নাম উল্লেখ করতো না। হেডমাস্টার মশাইয়ের মেয়ে মিওচ্যান রিওচ্যানকে সবচেয়ে ভালো করে চিনত। ওর চোখ জলে ভরে উঠল। নিজের যত্ন নিও, কেমন? আর আমরা দুজন দুজনকে চিঠি লিখব, ঠিক আছে? তোতোচ্যানের এত কিছু বলার ছিল যে ও কোথা থেকে শুরু করবে তাই ঠিক করতে পারছিল না। তখন ও শুধু বলল, যদিও তুমি চলে যাবে রিওচ্যান, আমাদের রোজ আমরা এরকম একটি টি পার্টি করব এবং তোমার কথা মনে করব। হেডমাস্টার মশাই হাসলেন, রিওচ্যানও। সব ছেলেমেয়েরা হাসতে লাগলো আর তোতোচ্যান নিজেও খুব হাসলো। কিন্তু তোতোচ্যানের কথাটাই কিন্তু ফলে গেল। এরপর থেকে যখনই ছেলেমেয়েরা একসঙ্গে হতো তখনই ওরা টি পার্টি খেলতো। শুকনো শ্যাকা স্কুইডের বদলে গাছের বাকল আর চায়ের বদলে জল। মাঝে মাঝে জলটাকে ওরা শাকেও মনে করত। কেউ একজন উঠে বলতো, আমি তোমাদের জন্য অন্ত্যেষ্টির পিঠা নিয়ে আসবো, আর সবাই হেসে উঠত। তারপর ওরা যে যার মনের কথা বলতো। খাবার কিছুই থাকতো না, তবুও ওরা ওদের টি পার্টিগুলো খুব উপভোগ করত। রিওচ্যান ছেলে মেয়েদের জন্য এই চমৎকার টি পার্টি খেলাটা রেখে গিয়েছিল। আর যদিও ওরা সে সময় বুঝতে পারেনি, ওটাই ছিল তোমইতে ওদের শেষ খেলা। এরপর ওদের ছড়িয়ে ছিটিয়ে গিয়ে যার যার মতন নিজের নিজের পথে চলতে হয়েছিল। রিওচ্যান তোয়োকো ট্রেনে করে চলে গেল। ওর চলে যাওয়া আর আমেরিকার বোমারু বিমানের জাহাজে জাপানে পৌঁছানো একই সময় ঘটেছিল। টোকিওর আকাশে আমেরিকার প্লেন দেখা গেল। প্রতিদিন প্লেন থেকে গোলাবর্ষণ হতে লাগলো। সায়োনারা সায়োনারা, বিদায়। তোমই গাকুয়েন আগুনে ধ্বংস হয়ে গেল। মাঝরাতে ঘটল ঘটনাটা। মিওচ্যান, ওর বোন মিসাচ্যান আর ওদের মা কোনো রকমে গহনবুৎস পুকুরের ধারের তোমইয়ের খেতে চলে গিয়ে নিজেদের বাঁচাতে পারলো। ওদের বাড়ি তো স্কুলের লাগোয়া ছিল। B-29 বোমারু বিমান থেকে গোলা এসে পড়ে রেলগাড়ি স্কুল বাড়িটাকে পুড়িয়ে শেষ করে দিল। হেডমাস্টার মশাইয়ের স্কুলে স্বপ্নের স্কুলটাকে আগুন গ্রাস করে নিল। তখন কোথায় ছিল শিশুদের হাসি, গল্প আর গান? এক ভয়াবহ শব্দে স্কুলটা মরমর করে ভেঙে পড়ে গেল। ওই বীভৎস আগুনের শিখা নিভবে কেমন করে? সমস্ত জিওগাইওকা জুড়ে আগুন জ্বলতে লাগলো। তোমই পুড়ে ছাই হয়ে গেল। সেই ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে হেডমাস্টার মশাই আগুনের শিখার দিকে তাকিয়ে রইলেন। গায়ে সেই প্রতিদিনকার ম্যারমেরে 3 পিস স্যুট, 2 হাতে জ্যাকেটের পকেটে ঢুকানো। এরপর আমরা কেমন স্কুল তৈরি করব? হেডমাস্টার মশাই ওর বড় ছেলে, যে যখন ইউনিভার্সিটিতে পড়তো, তাকে জিজ্ঞেস করলেন। এই ছেলের নামও ছিল তোমই। তোমই কোনো কথা বলতে পারল না। সোসাকো কোবায়াশির মনে স্কুলের প্রতি আর শিশুর স্কুলের প্রতি যে গভীর ভালোবাসা ছিল, আগুন সেই ভালোবাসাকে পোড়াতে পারেনি। হেডমাস্টার মশাইয়ের মন তখনও আনন্দে ভরা ছিল। শহর ছেড়ে চলে যাবার ট্রেনের ভেতর বড়দের সঙ্গে গাদাগাদি হয়ে তোতোচ্যান চলছিল। ট্রেনটা উত্তর পূর্ব দিকে যাচ্ছিল। বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে ওর হেডমাস্টার মশাইয়ের কথা মনে পড়ছিল। উনি বলেছিলেন, আমাদের আবার দেখা হবে। উনি ওকে দেখলেই বলতেন, তুমি কিন্তু সত্যি খুব ভালো মেয়ে, জানো তো সে কথা? এ কথাগুলো ও ভুলতে চাইছিল না। হেডমাস্টার মশাইয়ের সঙ্গে ওর আবার দেখা হবে, এই আশ্বাসটুকু বুকে নিয়ে ও ঘুমিয়ে পড়ল। ভীত সন্ত্রস্ত যাত্রী বোঝাই হয়ে অন্ধকারের বুক চিরে ছুটে চলল ট্রেন। এর সাথেই শেষ হলো তোতোচ্যান গল্পটি। তোতোচ্যান গল্পের প্রথম 3 অংশের মতো চতুর্থ অংশটি ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রথম 3 অংশে ছিল আনন্দ, হাসি, খুনসুটি। এই সকল কিছু চতুর্থ ভাগেও ছিল, কিন্তু চতুর্থ ভাগে আমরা অনুভব করতে পেরেছি একটি ছোট্ট শিশুর জীবনে যুদ্ধের মতো বিভীষিকার আশ্রয়, তার প্রভাব, কিভাবে ছোট্ট শিশু একে একে প্রিয় মানুষগুলোকে হারাতে থাকে।
এই সব কিছুই ছিল তত্ত্বচ্যানের গল্পের শেষ অংশের আকর্ষণীয় স্থান। এই সকল কিছুই আমরাও কোনো না কোনো সময় আমাদের জীবনে অনুভব করে এসেছি। এই গল্পটি পড়ে আমি যে আনন্দ অনুভব করেছি, আশা করি তার চেয়ে 10 গুণ বেশি আনন্দ আপনারা গল্পটি শুনে অনুভব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।